দেখো, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের টোটাল রিভার সিস্টেমটাকে আলোচনা করে দিচ্ছি। বিভিন্ন প্রকার বহির্জাত শক্তিগুলোর মধ্যে যেমন নদী, বায়ু, হিমবাহ, এইগুলো তোমাদের সিলেবাসে আছে। কাস্ট অঞ্চল আছে, তারপর তোমার হচ্ছে মেরিন প্রসেস আছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের টোটাল রিভারটাকে আলোচনা করে দিচ্ছি। এর আগে তোমাদের লাইভ ক্লাসে বায়ু বা উইন্ড সিস্টেমটা, গ্লেশিয়ার, এগুলো কিন্তু অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এটা বাকি ছিল, এটা আমি রেকর্ডেড ক্লাসটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের জানতে হয় নদী কাকে বলে। সিম্পল সংজ্ঞা, যে কোনো উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে প্রাকৃতিক যখন কোনো জলধারা ভূমির ঢাল অনুসারে নির্দিষ্ট খাদ বরাবর প্রবাহিত হয় এবং কোনো একটা বড় হ্রদ বা সাগর বা উপসাগরে গিয়ে পতিত হয়, তখন সেটাকে আমরা কি বলবো? নদী বলবো। অর্থাৎ এক কথায় এটা একটা প্রাকৃতিক জলধারা, যার একটা উৎসস্থল থাকে এবং আর একটা কি পতনস্থল থাকে। ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলবো? নদী বলবো। ঠিক আছে, এইখানে একটা জেনারেল জিনিস থাকে, নদ আর নদীর মধ্যে কি ডিফারেন্স আছে। অনেক সময় ইন্টারভিউতেও, বিভিন্ন চাকরি পরীক্ষায়, সে এসএলএসটি হোক বা অন্যান্য ইন্টারভিউতেও কিন্তু এই নদ নদীর ডিফারেন্সটা ধরে থাকেন। মোট কথা, জিওলজিক্যালি বলো বা ভূতাত্ত্বিক গঠনগত ভাবে বলো, সেইভাবে কিন্তু ভৌগোলিকগণ নদ নদীর মধ্যে কোনো ডিফারেন্স দেখাতে পারেননি। তো জেনারেলি নদ হচ্ছে একটা পুরুষলিঙ্গ শব্দ, আর নদী কিন্তু একটা স্ত্রীলিঙ্গ শব্দ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। স্পেসিফিক এর কোনো ডিফারেন্স বা এর কোনো আলাদা সংজ্ঞা কোনো বইতে কোনো বিজ্ঞানী বা কোনো ভৌগোলিক দিতে পারেননি। ঠিক আছে, তো এটাই। তো যেমন ব্রহ্মপুত্র একটা কি পুরুষ নাম, তাই নদ হবে। দামোদর নদ, গঙ্গা স্ত্রীলিঙ্গ, তাই কি হবে? না নদী হবে। ঠিক আছে, তো এইভাবেই ডিফারেন্সটা আসে। তো পরীক্ষায় যদি ধরে যে নদ আর নদীর মধ্যে ডিফারেন্স কি, সেক্ষেত্রে আমরা বলবো যে পুরুষ নামের ক্ষেত্রে আমরা নদ ব্যবহার করি আর স্ত্রী নামের ক্ষেত্রে নদী ব্যবহার করি। তো তবে এর কোনো পার্টিকুলার ডিফারেন্স আমরা কোনো জায়গাতে পাইনি। ঠিক আছে, আচ্ছা চলো এরপরে জল চক্র দেখো। জল চক্রটা কি জিনিস? জল চক্রে কিন্তু নদীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জল চক্র তো আমরা জানি, কিন্তু যেটা আমাদের জানতে হবে যে জল চক্রে কিন্তু নদীর বড় বিশাল বড় একটা ভূমিকা আছে। এই নদী যদি না থাকতো তাহলে কিন্তু জল চক্রটা ঠিক মতো সম্পূর্ণ হতো না। ওকে, যেমন আমরা কি জানি যে বিভিন্ন প্রকার হ্রদ থেকে হোক, নদী থেকে হোক, সমুদ্র থেকে হোক, কি হয় না, জল বাষ্পে পরিণত হয়। বাষ্প হয়ে উপর দিকে উঠে, উপর দিকে উঠে ঘনীভবন হয়, ঘনীভবন হয়ে সেটা বৃষ্টিপাতে পরিণত হয়, মেঘে পরিণত হয়, মেঘ হয়ে সেখান থেকে বৃষ্টিপাত হয়। মানে অধঃক্ষেপণ হিসেবে হতে পারে। ঠিক আছে, অধঃক্ষেপণের মধ্যে বৃষ্টিপাত, তুষারপাত, কুয়াশা, তো এইগুলো হিসেবে কি হয়, আস্তে আস্তে ভূপৃষ্ঠে সেই জলরাশিটা পতিত হয়। জলরাশিটা পতিত হওয়ার পরে সেগুলোকে নির্দিষ্ট খাদ বরাবর নদীর মাধ্যমে আবার কোথায় যায়? কোনো হ্রদ বা কোনো সমুদ্র বা কোনো সাগরে গিয়ে পতিত হয়। অর্থাৎ এই যে জলের যে চক্রাকার আবর্তন হচ্ছে, এই ক্ষেত্রে নদীর ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য কিন্তু নদ নদী, মানে জল চক্রে নদীর আলাদা একটা কি আছে না, ভূমিকা আছে। ঠিক আছে, এক কথায় নদী না থাকলে জলচক্রটা হয়তো সম্পূর্ণই হতো না। ঠিক আছে, চলো এরপর যেটা মেন আমাদের জানতে হবে চ্যাপ্টারের মধ্যে বা ইউনিটের মধ্যে, এই নদী সংক্রান্ত বিভিন্ন টার্মিনোলজি আছে। সেই টার্মিনোলজি বা পরিভাষাগুলো সম্পর্কে আমাদের ডিটেলসে প্রথমে জানতে হবে। প্রথমে যেটা আছে দেখো, রিভার ভ্যালি। রিভার ভ্যালি কাকে বলে? বলছে দেখো, উৎস থেকে মোহনা পর্যন্ত, তাহলে একটা নদী উৎস থেকে একদম মোহনা পর্যন্ত কি করেছে? বিভিন্ন গতিপথের দুপাশে উচ্চভূমির মাঝে যে দীর্ঘ আর সংকীর্ণ নিম্নভূমির মধ্য দিয়ে নদীর জলধারা প্রবাহিত হয়, তাকেই বলছে নদীর উপত্যকা বা রিভার ভ্যালি বলা হয়। তার মানে একদম নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত নদী কি করে, দুই সাইডে উঁচু জায়গা থাকে, তার মাঝখান দিয়ে কিন্তু প্রবাহিত হয়। ঠিক আছে, তো সেই উঁচু দুই পার যে উঁচু জায়গা থাকছে, ঠিক তার মাঝে যে জায়গাটা থাকছে, সেই মাঝের মধ্য দিয়ে যে একটা নদী প্রবাহিত হচ্ছে, সেই টোটাল মাঝের জায়গাটাকে আমরা বলবো রিভার ভ্যালি। তো রিভার ভ্যালি বলতে কিন্তু সে যে জায়গাটুকু শুধু জল প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু রিভার ভ্যালি না। মানে বন্যার ফলে নদীর জল যতদূর পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে, সেই টোটালটাই কিন্তু রিভার ভ্যালির মধ্যেই পড়ছে। এই ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। এই এই যে এরিয়া আর এই যে এরিয়া, এই টোটালটাই কিন্তু কি বলতো, একটা রিভার ভ্যালি। এইখানে যেটুকুর মধ্যে দিয়ে শুধুমাত্র জল প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় চ্যানেল বলা হয়। সেটাকে কি বলা হবে? চ্যানেল বলা হবে বা নদী খাদ বলা হবে। ঠিক আছে, তাহলে যে জায়গাটুকুর মধ্যে দিয়ে জল যাবে সেটা হলো চ্যানেল বা খাদ। বাট এই বন্যার ফলে যতদূর পর্যন্ত জল প্লাবিত হয়, সেই টোটাল জায়গাটাকে আমরা কি বলবো? টোটাল জায়গাটাকে বলবো আমরা নদী উপত্যকা বা রিভার ভ্যালি বলবো। যেমন নীল নদ পৃথিবীর মধ্যে দীর্ঘতম কি না, রিভার ভ্যালি। ঠিক আছে, 2 নম্বর আছে দেখো, নদী অববাহিকা, রিভার বেসিন। রিভার বেসিন, ইংলিশ টার্মগুলোকে অবশ্যই মনে রাখবে। নদী অববাহিকা মানে হচ্ছে বেসিন। ঠিক আছে, ধরো এখানে একটা ছবি দিচ্ছি আমি। ধরো এটা একটা কি নদী, প্রধান নদী। এদিক থেকে একটা কি আসলো, উপনদী। এদিক থেকে একটা আসলো উপনদী, এদিক থেকে একটা উপনদী, এগুলো উপনদী।
উপনদীর আবার বিভিন্ন উপনদী আছে, উপনদীর বিভিন্ন উপনদী আছে, ঠিক আছে। তো বলছে কোনো একটা প্রধান নদী হতে পারে, উপনদী হতে পারে, আবার এখান থেকে নদী দেখা গেলো শাখা নদী বেরিয়ে গেল, তাহলে এই যে টোটাল যে এরিয়াটা, এই টোটাল এরিয়াটাকে আমরা কি বলবো, নদী অববাহিকা বলবো। তাহলে কোনো একটা অঞ্চলের মধ্যে দিয়ে কি প্রধান নদী থাকে, উপনদী থাকে, শাখা নদী থাকে, যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় টোটাল অঞ্চলটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো কিন্তু আমরা রিভার বেসিন বলবো। রিভার বেসিন মানে নদী অববাহিকা, ঠিক আছে। যেমন আমার বাড়িটা হচ্ছে মালদা জেলাতে গাজল ব্লকে, আমি গাজল ব্লকে থাকি, তো গাজল ব্লকটা কিন্তু গঙ্গা নদীর কিন্তু একটা অববাহিকার মধ্যে পড়ে। কিন্তু এখান থেকে যদি বলি গঙ্গা নদী কত দূর, এখান থেকে গঙ্গা নদী কিন্তু প্রায় তোমার হচ্ছে 40 কিলোমিটারের বেশি, 40-45 কিলোমিটার দূরে এখান থেকে গঙ্গা নদী আছে। কিন্তু তবুও আমাদের এই জায়গাটা কিন্তু গঙ্গা নদীর অববাহিকাতে বা গঙ্গা নদীর রিভার বেসিনেই অবস্থিত, ঠিক আছে। কেননা এটা ধরো প্রধান নদী গঙ্গা, বাট আমি দেখা গেলো এই কোনো একটা নদীর পাশে এখানে বসবাস করছি, তাহলে এই নদীটা গঙ্গার একটা যেহেতু উপনদী, তাহলে এটা একটা টোটালটা কি গঙ্গার একটা রিভার বেসিনের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো ওটাই আমি বললাম যে কোন একটা জায়গাতে প্রধান নদী, শাখা নদী, উপনদী যে মিলিত অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হবে টোটাল অঞ্চলটাকে আমরা কি বলবো, রিভার বেসিন বলবো। ওকে, তো এই ক্ষেত্রে মনে রাখবে আমাজন অববাহিকা, আমাজন রিভার বেসিন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, আর গঙ্গা নদীর অববাহিকা পৃথিবীর ভারতের মধ্যে সবচেয়ে বড় রিভার বেসিনের মধ্যে পড়ছে, ঠিক আছে। তাহলে এই শব্দগুলো থেকে পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে। কিভাবে আসতে পারে, এখান থেকে ডাইরেক্ট দিতে পারে পৃথিবীতে বৃহত্তম নদী অববাহিকার নাম কি, তাহলে হবে গঙ্গা, আমাজন, ঠিক আছে। আসতে পারে ভারতের দীর্ঘতম বা বৃহত্তম অববাহিকার নাম কি, তাহলে হবে গঙ্গা, ঠিক আছে। এইভাবে পরীক্ষাগুলো শর্ট প্রশ্ন আসতে পারে। আবার অনেক সময় কি হলো বলতো, এই যে সংজ্ঞাটা আছে এই সংজ্ঞাটাই পরীক্ষাতে দিয়ে দিল, তার বলো যে এটাকে কি বলা হয়, নদী উপত্যকা বলে, না নদী অববাহিকা বলে, না নদীর ধারণ অববাহিকা বলে, এরকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে দিতে পারে। বাট তোমাদের যেটা জানতে হবে সেটা কি বলতো, সংজ্ঞাটাকে অবশ্যই ভালো করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। চলো এরপর দেখো 3 নম্বর ধারণ অববাহিকা, ঠিক আছে। তাহলে আমরা কি পড়ছি, আমরা পড়ছি জিওমর্ফোলজির একটা পার্ট, ছোট্ট একটা ইউনিট, রিভার সিস্টেম, ঠিক আছে। সেটা কি একটা বহির্জাত প্রক্রিয়ার মধ্যে, বহির্জাত শক্তির মধ্যে পড়ে, তাই না। এরপর চলো ধারণ অববাহিকা, ধারণ অববাহিকার ইংলিশ টার্মটাকে মনে রাখবে ক্যাচমেন্ট বেসিন। ক্যাচমেন্ট বেসিনটা কি, ধরো এইখান থেকে কোন একটা নদী উৎপত্তি হয়েছে, তো মনে রাখবে কোনো একটা পার্টিকুলার একটা জায়গা থেকে জল প্রবাহিত হয়ে নদী কিন্তু তৈরি হয় না। কি হয় বলতো, নদীর উৎসস্থল, ধরো এটা একটা প্রধান নদী, এই উৎসস্থলে কি হয়, এদিক থেকে ছোট একটা জলধারা এসে মিশলো, এদিক থেকে একটা ছোট জলধারা এসে মিশলো, এদিক থেকে একটা ছোট জলধারা এসে মিশলো, এদিক থেকে একটা জলধারা, এদিক থেকে একটা জলধারা মিশলো, মিশে কি হলো, এখানে একটা প্রধান জলধারা বা প্রধান নদীর উৎপত্তি হলো। এই যে নদীর উৎসস্থ অঞ্চলে যে অঞ্চলের বা যে জায়গার জলরাশি এসে প্রধান নদীর উৎপত্তি হলো, এই যে টোটাল অঞ্চল বা জায়গা এইটুকুকেই বলা হয় ক্যাচমেন্ট বেসিন বা ধারণ অববাহিকা বলা হয়। তার মানে নদীর উৎস অঞ্চলে যে যে পয়েন্ট থেকে জলগুলো এসে প্রধান নদীর উৎপত্তি হয়, তাহলে যে যে জায়গা থেকে জল আসলো সেই টোটাল জায়গাটাকে আমরা কি বলবো, রিভার তোমার হচ্ছে ক্যাচমেন্ট বেসিন বলবো, ঠিক আছে। তো এইখান থেকে কি হয় বলতো, একটা প্রধান জলধারা প্রবাহিত হতে থাকে, বুঝা গেল। তাহলে বইয়ের ভাষায় কি বলেছে দেখো, উচ্চভূমি বা পার্বত্য ভূমিতে উৎস অঞ্চলে অসংখ্য উপনদী সহ প্রধান নদীর যে অববাহিকা, অসংখ্য মানে প্রধান নদীর যে অববাহিকা, এই যে জায়গাটুকু এইটুকু কিন্তু বলছে ধারণ অববাহিকা, ঠিক আছে। যেখানকার ছোট ছোট জলধারাগুলো মিলিত হয়ে একটা প্রধান নদী উৎপত্তি হয়েছে সেটাকে বলবো আমরা ধারণ অববাহিকা। এখানে আরেকটা বলেছে দেখো, তাই নদীর উৎস অঞ্চলে নদী অববাহিকার জল সংগ্রহের ক্ষেত্রই হচ্ছে ধারণ অববাহিকা। তাহলে নদীর উৎস অঞ্চলে জল সংগ্রহের প্রধান ক্ষেত্রটাকে কি বলবো, না এই ধারণ অববাহিকা বলবো। ওকে, এরপরে কি আছে দেখো, জলবিভাজিকা, এটাও ইম্পর্টেন্ট। জলবিভাজিকা মানে কি বলতো, একটা উচ্চভূমি, একটা উচ্চভূমি কি করে, যখন এক বা একাধিক নদী গোষ্ঠীকে পৃথক করে সেটাকে আমরা বলবো তোমার হচ্ছে ওয়াটার ডিভাইড। ওয়াটার ডিভাইড মানে কি, জল বিভাজিকা, ঠিক আছে। ইংলিশ টার্মগুলোকে অবশ্যই ভালো করে মনে রাখবে, ইংলিশ টার্মগুলো দিয়ে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ওয়াটার ডিভাইড, তাহলে কি বলছে, যে উচ্চভূমি অর্থাৎ পর্বত হতে পারে, পাহাড় হতে পারে, অবস্থিত পাশাপাশি দুই বা ততোধিক নদী অববাহিকাকে বা নদী গোষ্ঠীকে পৃথক করছে, দুটো নদী হতে পারে বা একাধিক নদী হতে পারে, সেটাকে পৃথক করছে পরস্পর থেকে, সেটাকে আমরা কি বলবো, না জলবিভাজিকা বা ওয়াটার ডিভাইড বলবো। পাহাড় পর্বত জলবিভাজিকার উপর অবস্থান করে, ছবি দেখো তাহলে বুঝতে পারবে। এখানে ধরো একটা উচ্চভূমি আছে না, এটা একটা উচ্চভূমি আছে, একটা পাহাড় আছে বা পর্বত আছে। তো এইখানে দেখো, এইখান থেকে কোনো একটা নদী উৎপত্তি হয়েছে, উৎপত্তি হয়ে এটা এদিকে এসছে, এটা এইভাবে এদিকে এসছে, তাই না। তাহলে এই নদীটা এদিকে যেতে পারেনি বা এই নদীটা এদিকে আসতে পারেনি কেন, মাঝখানে উচ্চভূমি আছে তাই। এই উচ্চভূমি কি করেছে, এই নদী অববাহিকাকে আর এই নদী অববাহিকা থেকে দুটো নদীকে পৃথক করেছে, তাই এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা ওয়াটার ডিভাইড বলবো। এই সংজ্ঞা তো গেল, বাট এই উদাহরণগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো উদাহরণ কিভাবে মনে রাখবে দেখো,
এই ওয়াটার ডিভাইডের ক্ষেত্রে তিনটা উদাহরণ মনে রাখতে হয় ভালো করে। মনে রাখবে, মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল বিশ্বের বৃহত্তম জলবিভাজিকা। পরীক্ষাতে এটাই আসে যে পৃথিবীর সবচেয়ে বড় জলবিভাজিকার নাম কি, তাহলে মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চল। আর কি আছে দেখো, আমাদের ভারত ক্ষেত্রে যদি বলি, বিন্ধ্য পর্বত, ভারতের বিন্ধ্য পর্বত, বিন্ধ্যায়ন রেঞ্জ উত্তর আর দক্ষিণ ভারতের নদীগোষ্ঠীকে কি করেছে বলতো, না পৃথক বা আলাদা করেছে। ওকে, আর কি আছে বলতো, ভারতের পশ্চিম ঘাট পর্বত, পশ্চিম ঘাট পর্বত কিন্তু কি করেছে, পূর্ব ঘাট, পূর্ব বাহিনী নদী এবং পশ্চিম বাহিনী নদীকে পৃথক করেছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে ভারতের কিন্তু দুটো উদাহরণ পেলাম, একটা বিন্ধ্য পর্বত, একটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বত। এবং ভারতের ক্ষেত্রে হিমালয় পর্বত কিন্তু একটা জলবিভাজক রূপে অবস্থান করে। ঠিক আছে, তাহলে হিমালয় পর্বত, বিন্ধ্য পর্বত এবং পশ্চিম ঘাট পর্বত, এই তিনটা পর্বত কিন্তু ভারতের প্রধান জলবিভাজিকা। আর পৃথিবীর সবচেয়ে বড় জলবিভাজিকার নাম কি, মধ্য এশিয়ার পার্বত্য ভূমি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এরপর চলো রিভার ক্যাপচার। ঠিক আছে, রিভার ক্যাপচার মানে কি বলতো, নদী হরণ। ঠিক আছে, নদীকে হরণ করে নেয়। বলছি যখন একটি নদী পশ্চাৎমুখী ক্ষয়ের মাধ্যমে অন্য একটি নদীর উজানের জলপ্রবাহকে নিজের অববাহিকায় নিয়ে আসে, তখন তাকে সেই নদীকে বলছে নদী হরণ বা রিভার ক্যাপচার। ঠিক আছে, ধরো এই একটা প্রধান নদী প্রবাহিত হচ্ছে, ঠিক আছে, ধরো এইখান থেকে ধরো কোনো আর একটা নদী এইভাবে প্রবাহিত হচ্ছে। ওকে, তো কোনো কারণে এই নদীটা কি হচ্ছে, উজানের দিকে ক্ষয় করছে, পশ্চাৎমুখী ক্ষয় হয়, ক্ষয় হতে হতে দেখলো এখানকার জলধারাটাকে গ্রহণ করলো, তখন এই দিক থেকে যে জলটা এদিকে যেত, তখন এদিকে না গিয়ে এই জলটা এটার মধ্যে দিয়ে প্রবাহিত হলো। তখন এই নদীটা কি করলো, এই নদীটা মানে এই নদীটা কি করলো, ক্যাপচার করে নিল, গ্রহণ করে নিল, সেটাকে আমরা কি বলবো, রিভার ক্যাপচার বলবো। বা অনেক সময় এরকম হয়, এটা একটা ধরো নদী প্রবাহিত হচ্ছে, এর পাশ দিয়ে ধরো আরেকটা এইভাবে নদী প্রবাহিত হচ্ছে, এটা আস্তে আস্তে ক্ষয় করতে করতে এটার জলটাকে গ্রহণ করে নিল, তখন এই দুটো নদী মিলেমিশে এই জলটা এই নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন এটাকে বলা হয় রিভার ক্যাপচার। মনে রাখবে, রিভার ক্যাপচারের ক্ষেত্রে সবসময় ছোট নদীর জলটাকে বড় নদীর মধ্যে দিয়ে প্রবাহিত করে, মানে ছোট নদীর জলটা বড় নদীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়। আচ্ছা, এই একটা টার্ম ভীষণ ইম্পর্টেন্ট, মিসফিট স্ট্রিম, ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দিতে পারে যে নিচের কোনটা মিসফিট স্ট্রিমের উদাহরণ। ঠিক আছে, বা একটা বৈশিষ্ট্য দিল, বলো এটা কার সাথে মিল আছে, তখন সেটা কি হবে, আমাদের খুঁজে বের করতে হবে যে মিসফিট স্ট্রিমটা কি। মিসফিট স্ট্রিম কি বলেছে দেখো, আগে প্রথমে বলে দিচ্ছি বিষয়টা কি। ধরো কোন একটা জায়গা বা কোন একটা নদীর মধ্যে দিয়ে অনেক জল প্রবাহিত হতো, সেই নদীর উৎস অঞ্চলে হয়তো বরফ ছিল বা হিমবাহ ছিল, বা সেখানে প্রচুর বৃষ্টিপাত হতো, তারপরে প্রচুর জল পেতো, একটা নদীর মধ্যে দিয়ে অনেক জল প্রবাহিত হতো। বাট কোনো কারণে জলবায়ু চেঞ্জ হলো, জলবায়ু পরিবর্তন হলো, বৃষ্টিপাত কমে গেল, হিমবাহের গলন কমে গেল, তাহলে কি হবে বলতো, সেই নদীর মধ্যে জলের পরিমাণটাও কমে যাবে। তো আগে যে বিশাল অঞ্চল জুড়ে নদীর মধ্যে দিয়ে জল যেত, এখন তো অল্প একটু জায়গার মধ্যে দিয়ে জল যাবে, তাই না? কিন্তু নদীটা দেখে বোঝা যাবে যে ওইখানে কোনো একটা সময় অনেক জল প্রবাহিত হতো, কিন্তু এখন অল্প জল প্রবাহিত হচ্ছে। এই যে নদীর সাথে জল প্রবাহের যে একটা মিসফিট, মানে দুটোর সাথে অমিল দেখা যাচ্ছে, এটাকে আমরা কি বলবো, মিসফিট স্ট্রিম বলবো। ওকে, দেখো বইয়ের ভাষাতে কি বলেছে, বলছে কোনো কারণে যেমন রিভার ক্যাপচারের মাধ্যমে হতে পারে, ঠিক আছে, অথবা জলবায়ু পরিবর্তন হতে পারে, নদীর জলপ্রবাহ কমে গেলে আগে যে বড় নদী উপত্যকাটি তৈরি করেছিল সেখানে এখন একটি ছোট নদী প্রবাহিত হয়, এই ছোট নদীকে বলা হয় মিসফিট স্ট্রিম। তাহলে দেখো ভালো করে দেখো এই ছবিটা, এইখান দিয়ে আগে এই বরাবর গোটাটাই জল প্রবাহিত হতো, মানে এই গোটাটা দিয়ে জল প্রবাহিত হতো, বাট কোনো কারণে জলের প্রবাহটা, এই নদীর জলের প্রবাহটা কমে গেছে। হতে পারে এই নদীটা অন্য নদী গ্রহণ করে নিয়েছে, মানে ক্যাপচার করে নিয়েছে, তার মধ্যে তার ফলে জল কম আসতে পারে, অথবা নদীর উৎস অঞ্চলে বৃষ্টিপাত কমে যেতে পারে জলবায়ু পরিবর্তনের জন্য। তো এক কথায় কি, নদীর জলের পরিমাণটা কমে গেছে, তখন কি হচ্ছে, নদীর একদম এই মাঝখান দিয়ে দেখো অল্প 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 জল প্রবাহিত হচ্ছে, বাট এই নদীর স্ট্রাকচারের সাথে এটা বলছে মিল নেই, অমিল। তো এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা মিসফিট স্ট্রিম বলবো। বুঝা গেল? আচ্ছা, উদাহরণ বৈশিষ্ট্যে কি বলেছে দেখো, নদীর তুলনায় উপত্যকা অনেক বড় হয়, নদী আছে অল্প, বাট এর উপত্যকাটা দেখো অনেকটাই বড় আছে। ওকে, এরপর 2 নম্বর বৈশিষ্ট্য কি, সাধারণত নদী হরণ, নদী হরণ মানে হচ্ছে রিভার ক্যাপচার। এরপর এটা দেখা যেতে পারে হিমবাহ উপত্যকাতেও মিসফিট স্ট্রিম দেখা যেতে পারে, আর এটি অতীতের অধিক জলপ্রবাহের প্রমাণ বহন করে। তাহলে মিসফিট স্ট্রিম দেখে আমরা কি বুঝতে পারবো, যে অতীতে কোনো একটা সময় এটার মধ্যে দিয়ে অনেক জল প্রবাহিত হতো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপর চলো 7 নম্বর, নদীবর্তন। নদীবর্তন মানে হচ্ছে রিভার রিজাইন, মানে এই যে ধরো ঋতু যখন পরিবর্তন হয় তখন নদীর জলের লেভেলটা সবসময় সমান থাকে না, দেখবে বর্ষাকালে জলের লেভেলটা উপরে থাকে, ঠিক আছে, গ্রীষ্ম বা শুষ্ককালে শীতকালে কি হয়, লেভেলটা কম থাকে। তাহলে এই যে ঋতু পরিবর্তনের সাথে সাথে জলে যে বাড়া কমা হয়, উঠানামা করে,
জলের লেভেলটা, সেটাকে বলা হয় রিভার রিজাইন বা নদী বর্তন। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো, রিভার রিজাইন বা নদী বর্তন বলবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরের নাম্বার যেটা আছে দেখো, নদীর বোঝা। নদীর বোঝা মানে হচ্ছে রিভার লোড। ঠিক আছে, মোট কথা নদী জলের সাথে যেগুলোকে বয়ে নিয়ে যায়, ভেসে ভেসে হতে পারে, তারপর তোমার হচ্ছে গড়িয়ে গড়িয়ে হতে পারে, যেভাবে হোক যা যা নিয়ে চলে যায় বা বহন করে নিয়ে যায়, সেটাকে বলা হয় নদীর বোঝা বা রিভার লোড। এটা স্থূল বোঝা হতে পারে, ভাসমান বোঝা হতে পারে, আর দ্রবীভূত বোঝা হতে পারে। যেমন চুনা পাথর, বিভিন্ন প্রকার লবণ, এগুলো কি হয়, মানে নদীর জলের সাথে গুলে গিয়ে মিশে গিয়ে আস্তে আস্তে বয়ে চলে। ঠিক আছে, এরপর চলো কিউশেক আর কিউমেক, এই ধরনের টার্মগুলো আগে আমরা বিভিন্ন টার্মিনোলজি গুলো পড়ছি বা বুঝছি, তারপরে গিয়ে কি করব না এটার ডেপথে গিয়ে আলোচনা করবে, মানে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, ওইগুলো তো আমরা বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে পড়েছি, বাট এটা জাস্ট একটু রিমাইন্ড করে দিচ্ছি, রিভিশন করে দিচ্ছি, ওটাই তোমাদের কাজে লাগবে। তোমরা বিভিন্ন জায়গা থেকে এটা পড়েছো, তোমরা অনেকটাই ভালো করে পড়েছো জিনিসটা, তবুও আমি এটা তোমাদেরকে বলছি। চলো কিউশেক আর একটা কি আছে কিউমেক, এটা হচ্ছে নদীর জলপ্রবাহের দুটো একক বা দুটো পদ্ধতি। কিউশেক, দেখো কিউশেক মানে হচ্ছে কিউবিক ফুট পার সেকেন্ড, আর কিউমেক মানে হচ্ছে কিউবিক মিটার পার সেকেন্ড। অর্থাৎ বলছে কোন একটা নির্দিষ্ট স্থানের উপর দিয়ে, ধরো এই একটা নদী, এই নদীর এখানে আমি একটা মেশিন বসিয়ে দিলাম, সেই মেশিন দিয়ে কি দেখছে যে প্রতি সেকেন্ডে কত ঘনফুট জল যাচ্ছে, অথবা প্রতি মিনিটে কত ঘনমিটার জল যাচ্ছে। ঠিক আছে, মানে প্রতি সেকেন্ডে কত ঘনফুট জল যাচ্ছে অথবা প্রতি সেকেন্ডে কত ঘনমিটার জল যাচ্ছে, এটাকে আমরা একটা বলি কিউসেক, আর একটা হচ্ছে কিউ মেক। ঠিক আছে, প্রতি সেকেন্ডে যত ঘনমিটার জল যায় সেটা হচ্ছে কিউ মেক, কিউবিক মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মেট্রিক পদ্ধতি। আর কোন একটি স্থানের উপর দিয়ে প্রতি সেকেন্ডে যত ঘনফুট জল যায় সেটাকে বলে কিউসেক, এটা হচ্ছে এফপিএস পদ্ধতি। ঠিক আছে, ফুট পাউন্ড সেকেন্ড পদ্ধতি এটাকে বলা হয়ে থাকে। চলো 10 নম্বর, ফল লাইন, ভীষণ ইম্পর্টেন্ট ফল লাইন। এটা তোমাদের ইন্টারভিউতে ধরে যে হোয়াট ইজ ফল লাইন। ঠিক আছে, ফল মানে ওয়াটারফল, লাইন মানে কি পরপর রেখার আকারে থাকবে, তাই না? বাট অনেক সময় যারা টার্মটা মনে থাকে না, অনেক সময় গুলিয়ে যায়, ফল লাইনটা আবার কোথা থেকে ধরলো, অনেকে ভাববে এটা মনে হয় টোপোসিটের কোনো প্রশ্ন, ফল লাইন, বাট ফল লাইন হচ্ছে ওয়াটারফল। বলছে ভূপৃষ্ঠে কোন স্থানে একই রেখা বরাবর ভূমির উচ্চতার পার্থক্যের কারণে পরপর অনেকগুলি জলপ্রপাত পাশাপাশি সৃষ্টি হলে সেই রেখাকেই বলছে প্রপাত রেখা বা ফল লাইন। ঠিক আছে, দেখো একই উচ্চতা আছে, ঠিক আছে, একই উচ্চতার মধ্যে কি হচ্ছে, এখানে জলপ্রপাত, এখানে জলপ্রপাত, এখানে জলপ্রপাত, অনেকগুলো জলপ্রপাত পাশাপাশি আছে, তো এটাকে আমরা কি বলবো, ফল লাইন বলবো। ঠিক আছে, একই রেখা বরাবর, ঠিক আছে, যদি জলপ্রপাত তৈরি হয় অনেকগুলো পরপর, সেটাকে বলবো আমরা ফল লাইন। ঠিক আছে, এরপর চলো পট হোল কলোনি। আমরা পট হোল জানি, পট হোল মানে হচ্ছে মন্থকূপ, বাট মন্থকূপ কলোনিটা কি জিনিস একবার দেখে নিন। ঠিক আছে, দেখো পার্বত্য অঞ্চলে নদীবাহিত নুড়ি পাথর কাকর এই অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করে নদীর তলদেশে ছোট ছোট গর্ত সৃষ্টি করে, যা মন্থকূপ নামে পরিচিত, বা এটাকে ইংরেজিতে কি বলা হয় না পট হোল বলা হয়, তাই না? বলছে নদী খাতে অসংখ্য পট হোল একত্রে অবস্থান করলে তাকে বলা হয় পট হোল কলোনি। ঠিক আছে, ধরো এটা একটা নদী অববাহিকা, নদীর এখান দিয়ে জল প্রবাহিত হয়, জল প্রবাহের ফলে কি হয়, বিভিন্ন তলদেশে ছোট ছোট গর্ত তৈরি হয়, এই গর্তগুলো তৈরি হয় মেইনলি অবঘর্ষ প্রক্রিয়া। ঠিক আছে, তো এই পটহোল, এই গর্তগুলোকে বলা হয় পটহোল বা মন্থকূপ, বাট কোন একটা জায়গায় যদি অসংখ্য তৈরি হয় সেটাকে আমরা বলবো পটহোল কলোনি। ঠিক আছে, এরপর চলো নদী খাত, যেটাকে বলা হয় রিভার চ্যানেল। বলছে নদী উপত্যকার যে খাতের মধ্য দিয়ে সারা বছর বা কোনো একটি নির্দিষ্ট সময় জল প্রবাহিত হয় তাকে বলছে নদী খাত। ধরো এটা একটা নদী, এই নদীর মধ্যে দিয়ে দেখা গেলো এই জায়গাটুকু দিয়ে জল প্রবাহিত হচ্ছে, এই নদী অববাহিকার রিভার ভ্যালির মধ্যে এইটুক জায়গার দিয়ে জল প্রবাহিত হচ্ছে, তো যেটুক জায়গার দিয়ে মধ্য দিয়ে জলটা প্রবাহিত হবে সেই জায়গাটুকুকে বলা হয় তোমার হচ্ছে রিভার চ্যানেল বা নদী খাত বলা হয়। মোট কথা সবসময় জায়গাটা কি ভেজা থাকবে। ওকে, চলো ব্রেডেড নদী বা বিনুনি স্ট্রিম, মানে বিনুনি নদী বা ব্রেডেড স্ট্রিম। ঠিক আছে, দেখো কি বলছে যে কোন নদীর মধ্যে অসংখ্য যদি চর বা দ্বীপের সৃষ্টি হয় তাহলে নদী কি হয়, বিভিন্ন শাখায় ভাগ হয়ে যায়, বিভিন্ন শাখায় ভাগ হয় মানে এইভাবে ভাগ হলো, আবার মিলিত হলো, আবার ভাগ হলো, আবার মিলিত হলো, যেভাবে চুলের যেরকম বিনুনি করে, তো এরকম নদী কি হয় চরের মধ্যে দিয়ে ভাগ হয় আবার মিশে যায়, আবার ভাগ হয় আবার মিশে যায়, তো সেই ধরনের নদীগুলোকে কি বলবো আমরা, ব্রেডেড স্ট্রিম বলবো। ঠিক আছে, যেমন ব্রহ্মপুত্র নদীতে এটা কিন্তু ব্রেডেড স্ট্রিমটা দেখা যায় আসামে। ওকে, আচ্ছা পুল আর রিফিল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দুটো টার্ম, এই দুটো থেকে তোমাদের ইন্টারভিউতে প্রশ্ন ধরে যে নদীর ক্ষেত্রে পুল আর রিফিলটা কি জিনিস।
তো ভালো করে দেখো, তো নদীতে কি হয় বলো তো, এখানে আমি ছবিটাকে নিচ্ছি ভালো করে। তো নদী দেখবে এটা যদি নদীর ইয়ে হয়, তো এখান দিয়ে জল এভাবে প্রবাহিত হবে, প্রবাহিত হয়ে এইখানটাতে কি করবে, আঘাত করবে, ক্ষয় করবে। তো নদী জলরাশি বাঁকের যেখানে গিয়ে ক্ষয় করে সেই জায়গাটা হয় অবতল পার। অবতল পার মানে হচ্ছে খাড়া ঢাল। অবতল পার মানে কি, খাড়া ঢাল। আমি এখানে অনেকগুলো জিনিস বুঝিয়ে দিচ্ছি, পরপর কিন্তু সেই জিনিসগুলোই আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা প্রথমে কি বলবো, অবতল, অবতল ঢাল, বা এটাকে বলছে খাড়া ঢাল। এইখানে কি হয়, ক্ষয় হলো বেশি, ক্ষয় হয়ে এরকম খাড়া ঢাল তৈরি হলো। আর ঠিক তার উল্টা পারে, ঠিক এর উল্টো দিকে কি হয়, সঞ্চয় হয়, সঞ্চয় হয়। এখানে বালি পলি, এক কথায় সঞ্চয় হয়। এটাকে আমরা কি বলবো, উত্তল ঢাল বলবো, উত্তল ঢাল বলবো, বা এটাকে বলা হয় মৃদু ঢাল। উত্তল ঢাল বলতে পারো, বা উত্তল পাড়ও বলা যেতে পারে। এটা হচ্ছে অবতল পাড়, আর এটা হচ্ছে উত্তল পাড়, ঠিক আছে। পাড় শব্দটা দিই তাহলে ভালো লাগবে, তাই না। আচ্ছা, তাহলে অবতল পাড় দিলাম এটা, আর এটা উত্তল পাড়। উত্তল পার মানে ঢালটা কম থাকবে, মৃদু ঢাল। আর অবতল পার মানে ঢালটা বেশি থাকবে, খাড়া ঢাল। বুঝা গেল। তো এইখানে কি হয়, এরকম ক্ষয় হতে হতে এই সাইডটা গর্ত হয়ে যায়। যখন গর্ত হয়ে যায় এখানে কি হয় বলতো, সবসময় জল থাকে। নদী যদি শুকিয়েও যায় এই সাইডটা কি থাকবে, জলরাশি দেখা যায়। দেখবে কিছু কিছু নদীতে, আমাদের মালদা জেলাতে একটা নদী আছে টাঙ্গন নদী, এখানে দেখবে গ্রীষ্মকালে জল থাকে না। কিন্তু এই যে নদীর যে বাঁকগুলো আছে, এই অবতল পাড়ে কিন্তু দেখবে ছোট ছোট গর্ত তৈরি হয়, সেই গর্তটাতে সারা বছর জল থাকে, ঠিক আছে। এটাকে বলা হয় পুল। এটাকে আমরা কি বলবো, পুল বলবো। পুল মানে যেখানে সারা বছর জল থাকবে। ঠিক তার উল্টা দিক, যেটা শুষ্ক জায়গা, একটু বালি জমা হয়, সেটাকে বলা হয় রিফিল। এটাকে আমরা কি বলবো, রিফিল বলবো, ঠিক আছে। মোট কথা যেখানে জল থাকবে তার উল্টা সাইডটাকে কি বলা হয়, উল্টা সাইডটাকে বলা হয় রিফিল, ঠিক আছে। তাহলে দুটো কনসেপ্ট হলো। আর কি আছে এখান থেকে, এখান থেকে আর একটা জিনিস আছে, পয়েন্ট বার। পয়েন্ট বার, পয়েন্ট বার মানে হচ্ছে বিন্দু চড়া, বিন্দু চড়া। এটা কি জিনিস, এই যে যেটা অবতল পার, অবতল পার মানে খাড়া ঢাল, ঢালটা বেশি। ঠিক তার উল্টা দিকে বালি জমা হয়ে, পলি জমা হয়ে যে সঞ্চয়জাত ভূমিরূপ তৈরি হয় সেটাকে বলা হয় বিন্দু চড়া, ঠিক আছে। এটাকে কি বলা হয়, বিন্দু চড়া বলা হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু পরে কিন্তু আবার পাওয়া যাবে, তখন কিন্তু আমি ডিটেলস আর বলবো না। আচ্ছা, এরপরে দেখো দিয়েছে 16 নম্বরে, বলেছে খাড়া পাড় আর হচ্ছে ঢালু পাড়। খাড়া পাড়, এই যে ইংলিশটা, রিভার ক্লিপ। আর ঢালু পাড়, স্লিপ অফ স্লোপ। এই দুটো টার্ম কিন্তু অবশ্যই ভালো করে মনে রাখবে। যারা ইন্টারভিউতে ডাক পাবে, ইন্টারভিউতে কিন্তু এই জায়গা থেকে তোমাদের টার্মগুলোকে ধরবে। নদী থেকে যদি ধরে, বলে যে আচ্ছা বলতো রিভার ক্লিপটা কি, তোমাদের জিজ্ঞাসা করবে আচ্ছা বলতো স্লিপ অফ স্লোপটা কি। যেটা হচ্ছে রিভার ক্লিপ সেটা হচ্ছে খাড়া পাড়, ঠিক আছে। আর যেটা হচ্ছে ঢালটা কম সেটা হচ্ছে ঢালু পাড়, ঠিক আছে। একটু আগে বললাম দেখো, এই যে যেটা হচ্ছে খাড়া পাড় হবে সেটা কি অবতল হবে, কনকেভ হবে। যে একটু আগে যেটা ছবিটা আঁকলাম, ধরো এরকম, এইখানে জলটা এসে আঘাত পেলো, এখানে খাড়া ঢাল তৈরি হলো। এই খাড়া ঢাল তৈরি হওয়া মানে হচ্ছে কনকেভ। এটাকে কি বলবো আমরা, খাড়া পাড় বলবো, ঠিক আছে। আর এর ঠিক উল্টা দিকে কি হয়, এখানে পলি বালি জমা হবে, এটাকে আমরা বলবো ঢালু পাড় বা স্লিপ অফ স্লোপ বলবো। আর এই স্লিপ অফ স্লোপের ক্ষেত্রে এখানে তোমার হচ্ছে একটা ভূমিরূপ তৈরি হয়, তার নাম হচ্ছে পয়েন্ট বার। পয়েন্ট বার, এটাকে আমরা কি বলবো, পয়েন্ট বার বলবো। বুঝতে পেরেছো আশা করি। চলো পরের নাম্বার, নদী বক্ষে চর বা রিভারাইন আইল্যান্ড অথবা স্যান্ড ব্যাংক। এটা কি জিনিস, ধরো একটা নদী এইভাবে প্রবাহিত হচ্ছে, নদী প্রবাহিত হওয়ার পরে নদীর মাঝখানে যদি বালি পড়ে পড়ে চর তৈরি হয়, চর তৈরি হয়ে দ্বীপের মতো তৈরি হলো, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় বালুচর, বা এটাকে বলা হয় রিভারাইন আইল্যান্ড, ঠিক আছে। একটু আগে বললাম দেখো বিন্দু চড়াটা কি, বিন্দু চড়া মানে হচ্ছে পয়েন্ট বার। তাহলে এটা ঢালের কোন দিকে হবে, উত্তল ঢালে হবে না অবতল ঢালে হবে, উত্তল ঢালে হবে। আর উত্তল ঢাল মানে মৃদু ঢাল না খাড়া ঢাল, উত্তল ঢাল মানে হচ্ছে ঢালের পরিমাণটা কম, ঢালের পরিমাণ কম থাকা মানে মৃদু ঢাল, ঠিক আছে। তাহলে আর একবার আমি বলে দিচ্ছি ছবিটাতে,
এই সাইডে জলটা এসে আঘাত করলো, এখানে ক্ষয়টা বেশি হবে, ঢালটা বেশি হবে। ঢাল বেশিতে হলে অবতল হবে, অবতল। আর এই সাইডে জমা হবে, জমা হলে সেটাকে বলবো আমরা উত্তল। এই উত্তল অংশে যে বালি পলি জমা হচ্ছে সেটাকে বলা হয় পয়েন্ট বার। ব্যাস। নদী সঙ্গমটা কি? ধরো এদিক থেকে একটা নদী আসলো, এদিক থেকে একটা নদী আসলো, দুটো নদী এসে কোন একটা জায়গাতে মিলিত হলো, সেটাকে বলা হয় রিভার কনফ্লুয়েন্স বলা হয়। যেমন ভাগীরথী আর অলকনন্দা, এই দুটো নদী একটা জায়গায় এসে মিলিত হয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে দেবপ্রয়াগ। ঠিক আছে, তাহলে দেবপ্রয়াগে ভাগীরথী এবং অলকনন্দা দুটি নদী মিলিত হয়েছে, তারপর থেকে সেখান থেকে গঙ্গা নদীর কিন্তু নাম হয়েছে, তাই না? এবং যদি আমরা এলাহাবাদ বা প্রয়াগরাজে চলে যাই, সেখানে গঙ্গা এবং যমুনা এসে কি হয়েছে? মিলিত হয়েছে। তাহলে গঙ্গা যমুনার কনফ্লুয়েন্স কোথায় আছে? না প্রয়াগরাজে আছে। তো এইভাবে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপর দেখো 20 নম্বর, যেটা 16 সালের পরীক্ষাতে তোমাদের এসেছিল, যে ইয়াজু স্ট্রিম। ইয়াজু স্ট্রিম বা ইয়াজু নদীটা কি? একদম সিম্পল ব্যাপার, ভালো করে বুঝে নাও। ধরো এই যে একটা প্রধান নদী প্রবাহিত হচ্ছে, ভালো করে দেখো, এটা হচ্ছে প্রধান নদী। এই প্রধান নদীটা এখান থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, আর এইখান থেকে এরকম এরকম দাগ দেওয়া আছে না, এটা হচ্ছে ন্যাচারাল লিভি। ন্যাচারাল লিভি মানে কি? স্বাভাবিক বাঁধ। এখানে কি আছে? না স্বাভাবিক বাঁধ আছে। তো স্বাভাবিক বাঁধ থাকার জন্য এর পাশ দিয়ে ধরো এই একটা নদী প্রবাহিত হয়ে গেছে, আর এই একটা ধরো নদী প্রবাহিত হয়েছে। এই এই দুটো, এই নদীটা এই নদীর সাথে মিলিত হতে পারতো, বাট পারেনি। কিসের জন্য? এই স্বাভাবিক বাঁধের জন্য। এই নদীটা এখানে এসে মিলিত হতে পারতো, এখানে সোজা এসে মিলিত হতে পারতো, বাট মিলিত হতে পারেনি কেন? এই স্বাভাবিক বাঁধের জন্য। ঠিক আছে, তাহলে কোনো একটা নদী যদি প্রধান নদীর সমান্তরালে প্রবাহিত হয় এবং স্বাভাবিক বাঁধের জন্য যদি সেটা মিলিত হতে না পারে এবং অনেক দূরে গিয়ে কোনো একটা জায়গাতে গিয়ে মিলিত হলো, তখন এই প্রধান নদীর সাথে এই যে সমান্তরালে ভাবে যে নদীটা প্রবাহিত হচ্ছে প্রধান নদীর সাপেক্ষে, তখন এই ছোট নদী বা এই নদীটাকে আমরা কি বলবো? ইয়াজু স্ট্রিম বলবো। ঠিক আছে, তাহলে এই ছোট নদীটাকে তখন বলবো আমরা ইয়াজু স্ট্রিম। ঠিক আছে, যেহেতু এটা দূরে গিয়ে দীর্ঘ পথ অতিক্রম করার পরে গিয়ে মিলিত হচ্ছে, তাই এটাকে বলছে বিলম্বিত নদী সঙ্গম। এটাকে বলছে মিলিত হবে কিন্তু অনেকটা দূরে গিয়ে, সেটাকে বলবো আমরা ইয়াজু স্ট্রিম। ওকে, কি অনুসারে নাম হয় এটা বলেছে দেখো। মিসিসিপি উপনদী ইয়াজু নদী, এই মিসিসিপির একটা উপনদী ছিল ইয়াজু নদী, 280 কিলোমিটার পথ প্রবাহিত হয়ে মিসিসিপির সঙ্গে মিলিত হয়েছে। ভারতে পাটনা আর মঙ্গলের মধ্যে বহু এরকম ছোট ছোট ইয়াজু নদী কিন্তু দেখা যায়। চলো, ভ্যানিসিং আইল্যান্ড মানে আমাদের সুন্দরবন অঞ্চলে কিছু কিছু দ্বীপগুলো কি হয়েছে? পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য জলস্তর বেড়ে গেছে, হিমবাহ গলনের জন্য সে দ্বীপগুলো গলে গেছে বা দ্বীপ ডুবে গেছে। তো সেইগুলোকে বলো ভ্যানিসিং আইল্যান্ড। সুপারিডাঙ্গা, লোহাচড়া, দক্ষিণ তালপট্টি, কাবাসগাদি, ঠিক আছে, এদেরকে একসাথে কি বলা হয়? ভ্যানিসিং আইল্যান্ড বলা হয়ে থাকে। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম কি? এটা হচ্ছে আমাজন নদীতে অবস্থিত ইলহা দা মারাজো নদী দ্বীপ, নট বদ্বীপ। ডেল্টা মানে বদ্বীপ, আর রিভার আইল্যান্ড মানে হচ্ছে নদী দ্বীপ। তো নদীর মধ্যে দ্বীপ মানে নদীর চর, যেটা জলের উপরে জেগে ওঠে। তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কোথায় আছে? না আমাজন নদীতে আছে। ইলহা দা মারাজো পৃথিবীর বৃহত্তম নদীর দ্বীপের নাম। বাট ভারতের ক্ষেত্রে যদি বলে সেটা কি হবে? মাজুলি। তাহলে ভারতের ক্ষেত্রে সবচেয়ে বড় নদী দ্বীপের নাম কি হবে? না সেটা কিন্তু হবে মাজুলি। ওকে, তো এইভাবে কিন্তু পরীক্ষাতে তোমাদের আসতে পারে। চলো, আদর্শ নদী কাকে বলে তোমরা সবাই জানো, বাট উদাহরণগুলো মনে রাখবে। আমরা তো শুধুমাত্র গঙ্গাটাকে আদর্শ নদী বলে ছোটবেলায় পড়েছি, বাট বর্তমান সময়ে সিন্ধু, নীল, আমাজন, মিসিসিপি প্রত্যেকটাই কিন্তু আদর্শ নদীর মধ্যেই পড়ছে। নদী প্রবাহ অলরেডি আমরা পড়েছি, একটা হচ্ছে কিউবিক ফিট পার সেকেন্ড কিউসেক, আর কিউবিক মিটার পার সেকেন্ড কিউমেক। এটা কিন্তু অলরেডি আমরা পড়ে নিলাম একটু আগে। ঠিক আছে, এরপর চলো নদীর কাজ। তাহলে নদীর কয় ধরনের কাজ আছে? নদীর কাজ কিন্তু মেনলি 3 ধরনের। নদী ক্ষয় কাজ করে, নদী বহন কাজ করে, এবং নদী সঞ্চয় কাজও করে থাকে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা দেখো নদীর যে ক্ষয় কাজের প্রক্রিয়া আছে 5টা: জলপ্রবাহ ক্ষয়, বুদবুদ ক্ষয়, অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, দ্রবণ ক্ষয়। এগুলো সবাই তোমরা কম বেশি জানো, এগুলো আমি ডিটেলসে বলছি না। তোমরা নোটসটা পেয়ে যাবে, নোটসটা দেখে তোমরা অবশ্যই সেটাকে পড়ে নেবে, বা তোমাদের কাছে যা মেটেরিয়ালস আছে সেগুলো পড়লেই হবে। নদী সংক্রান্ত আরো শাস্ত্র বা আলোচনাকে কি বলা হয়? পোটামোলজি বলা হয়। এটাও কিন্তু পরীক্ষাতে আসে যে পোটামোলজি কিসের সাথে যুক্ত? না নদী শাস্ত্র সংক্রান্ত বিষয়। আচ্ছা, নদী বহন কাজ করে 4টা প্রক্রিয়ায়। নদী দ্রবণ প্রক্রিয়ায় বহন করে, নদী ভাসমান প্রক্রিয়ায় বহন করে, লম্বদান প্রক্রিয়ায় বহন করে, আকর্ষণ প্রক্রিয়ায় বহন করে। এইগুলো আমি ডিটেলসে বলছি না, সিম্পল জিনিস আছে, তোমরা জাস্ট একবার করে রিডিং করলেই হয়ে যাবে। এখানে যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে 6 পাওয়ার অফ ল, অর্থাৎ তোমার হচ্ছে ষষ্ঠ ঘাতের সূত্র, ভীষণ ইম্পর্টেন্ট এই নদী চ্যাপ্টারের মধ্যে।
কি ব্যাপারটা, এটা হচ্ছে নদীর গতিবেগের সাথে সম্পর্কিত। মানে নদীর গতিবেগের উপর নির্ভর করছে নদীতে কতটা বোঝা বহন করতে পারবে। ঠিক আছে, তো কোনো কারণে যদি নদীর গতিবেগটা দ্বিগুণ হয়, গতিবেগ দ্বিগুণ কিন্তু, তাহলে কি হয়, নদী আগে যা বহন করত সে বহন করার ক্ষমতাটা 64 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে গতিবেগ কি হলো, দ্বিগুণ হলো। আর বহন ক্ষমতা সেই 2-এর উপরই আমরা 6 বসাবো, 2-এর উপর 6 বসালে কি হবে, 64 গুণ। তাহলে এই 64 গুণ যে বেড়ে গেল, তাহলে এটা একটা কি রিলেশন, এটা একটা সম্পর্ক, গতিবেগের সাথে বহন ক্ষমতার সম্পর্ক। তো এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র। ঠিক আছে, আমি আবারও বলছি, নদীর গতিবেগ যদি 2 গুণ বাড়ে, তাহলে তার বহন ক্ষমতা 64 গুণ বাড়বে। ঠিক আছে, তো এই যে রিলেশন, এটাকেই বলবো আমরা ষষ্ঠ ঘাতের সূত্র। কার সাথে কার রিলেশন, নদীর গতিবেগের সঙ্গে নদীর বহন ক্ষমতার রিলেশন। গতিবেগ দ্বিগুণ হলো, বহন ক্ষমতা 64 গুণ বাড়লো, এই যে রিলেশন, এটাকে বলবো আমরা ষষ্ঠ ঘাতের সূত্র। এটাকে আমি উদাহরণ দিচ্ছি, তাহলে হয়তো তোমাদের কারো যদি বুঝতে অসুবিধা হয় সেটাও ক্লিয়ার হবে। দেখা হলো কোনো কারণে আগে গতি ছিল 2 কিলোমিটার পার আওয়ার, আর বোঝা কতটা বহন করতো, দেখা হলো 1 কুইন্টাল, 1 কুইন্টাল বোঝা বহন করতো। এখন গতিবেগ দ্বিগুণ হলো, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করবো, কত হবে, 4 কিলোমিটার পার আওয়ার। এখন চলে যাব আমরা, এর বহন ক্ষমতা কত হবে, 64 গুণ বাড়বে, মানে 1কে আমরা কি করব, 64 দিয়ে গুণ করব, তাহলে 64 কুইন্টাল হলো। ঠিক আছে, তাহলে এটাকেই বলছে আমাদের ষষ্ঠ ঘাতের সূত্র। ওকে, চলো এরপর হচ্ছে ভূমিরূপ গুলো আমরা পড়বো। দেখো কি বলছে, যে উচ্চ গতিতে ক্ষয় কাজের ফলে গঠিত কি কি ভূমিরূপ আছে। তাহলে নদীর যেটা উচ্চ গতি, ক্ষয় কাজ হবে। উচ্চ গতিতে সাধারণত ক্ষয় কাজ হয়, বহন কাজ হয়, এবং সঞ্চয় কাজ কিন্তু হয় না, তাই না। তো ওই জন্য উচ্চ গতিতে কি কি ভূমিরূপ তৈরি হয়, এগুলো আমরা সবাই কম বেশি জানি। আমি খুব সংক্ষেপে বলবো, শুধুমাত্র টু দা পয়েন্ট, পরীক্ষাতে যেগুলো আসতে পারে সেই জিনিসগুলো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। বোঝা গেল। দেখো প্রথমেই বলেছে যে গিরিখাত, গিরিখাত মানে উপত্যকা কিরকম হবে, ভি-আকৃতির হবে। আর ভি-আকৃতির উপত্যকা যখন হবে কোথায়, পার্বত্য অঞ্চল হবে। এবং পার্বত্য অঞ্চলে যদি বৃষ্টিপাত হয়, তাহলে বৃষ্টিপাত হলে কি হয়, দুই সাইড থেকে, উপত্যকার দুই সাইড থেকে ধসে যায়, ধসে গিয়ে সেটা এরকম হয়ে যায়, ভি এর মতো হয়ে যায়, তো সেটাকে বলো ভি আকৃতি। তাহলে ভি আকৃতি যে গভীর গিরি উপত্যকা, সেটাকে বলা হয় এক কথায় গিরিখাত। তো এটা কোন অঞ্চল হবে, আর্দ্র অঞ্চল। আর্দ্র কোথায়, পার্বত্য অঞ্চল। তাহলে আর্দ্র পার্বত্য অঞ্চলে ভি আকৃতি যে গভীর উপত্যকা তৈরি হয়, সেটাকে বলবো গিরিখাত বলবো। ঠিক আছে, সিম্পল ভাবে সংখ্যা হলো যে এটা ভি আকৃতির উপত্যকা, সেটা হচ্ছে গিরিখাত। বাট যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উদাহরণ। এই উদাহরণগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। ওকে, নেপালের কালীগণ্ডকী বা অন্ধা গলচি গিরিখাত পৃথিবীর হচ্ছে গভীরতম গিরিখাত। তাহলে পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি, নেপালের কালীগণ্ডকী বা অন্ধা গলচি গিরিখাত। এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীরতম গিরিখাতের মধ্যে পড়ে। ওকে, আর চীনের ইয়াংশিকিয়াং নদীর ইচাং গিরিখাত, এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম গিরিখাত। এই দুটোকেই ভালো করে পড়তে হবে, দুটো গিরিখাতের উদাহরণ। তাহলে একটা গভীরতম, আর একটা কি বলেছে, আর একটা বলেছে তোমার হচ্ছে বৃহত্তম বা দীর্ঘতম। তাহলে পৃথিবীর মধ্যে গভীরতম গিরিখাত কি, অন্ধাগলচি গিরিখাত। কোথায় আছে, নেপালের কালীগণ্ডকী নদীতে। আর চীনের ইয়াংশিকিয়াং নদীর ইচাং গিরিখাত, এটা যে পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বায় বেশি। ঠিক আছে, এটা সবচেয়ে গভীরতায় বেশি, এটা সবচেয়ে লম্বায় বেশি। তাহলে এই দুটো উদাহরণ কিন্তু অবশ্যই তোমাদের ভালো করে মনে রাখতে হবে, আশা করি বুঝতে পেরেছ। এরপর চলো ক্যানিয়ন। ক্যানিয়ন মানে কি বলতো, এটা একটা উপত্যকা, সেটা দেখতে অনেকটা কি হবে, আয় আকৃতির হবে। ঠিক আছে, তাহলে এই যে ভি আকৃতির উপত্যকা কখন হলো, উচ্চ অঞ্চলে, পার্বত্য অঞ্চলে, যেখানে বৃষ্টিপাত হবে। বাট ওই নদীটা যখন শুষ্ক অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হবে, সেখান তো বৃষ্টিপাত হবে না, কিন্তু জল প্রবাহিত হবে। তো বৃষ্টিপাত হলো না, জল প্রবাহিত হলো, তাহলে কি পার্শ্বক্ষয় হবে, পার্শ্বক্ষয়টা হবে না, নদী শুধু নিম্নক্ষয় করবে। নিম্নক্ষয় করতে করতে সেটা দেখতে অনেকটা নলের মতো হবে এবং আয় অক্ষরের মতো হবে। সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো আমরা ক্যানিয়ন। ক্যানিয়ন শুষ্ক পার্বত্য অঞ্চল বা শুষ্ক অঞ্চলের উপর দিয়ে সেটা প্রবাহিত হবে, আয় আকৃতির হবে, অত্যন্ত গভীর আর সংকীর্ণ নলের মতো যে উপত্যকা, তাকে বলবো আমরা ক্যানিয়ন। ওকে, উদাহরণটাকে মনে রাখতে হবে। চীনের ইয়ারলু সাংপো নদীর সাংপো ক্যানিয়ন পৃথিবীর গভীরতম ক্যানিয়ন। পরীক্ষাতে আসলে এই উদাহরণগুলো কিন্তু আসবে, আমি বারবার বলছি যে পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কি, ইয়ারলু সাংপো নদীর সাংপো ক্যানিয়ন। ওকে, আর আমেরিকা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্যানিয়ন। আর ভারতের ক্ষেত্রে গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলছে, শিলাবতী নদীর গনগনি ক্যানিয়ন, ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন কোন নদীতে আছে, শিলাবতী নদীতে আছে, আমাদের পশ্চিমবঙ্গেরই একটা নদী, তাই না, সেটাকে বলছে ভারতের গ্র্যান্ড ক্যানিয়ন। ওকে, ব্যাস, তাহলে এটা কমপ্লিট হলো ক্যানিয়নটা। এরপর চলো বলছে শৃঙ্খলিত শৈলশিরা বা ইন্টারলুকিং স্পার। ঠিক আছে, এখানে দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা পাহাড়ের অবিক্ষিপ্তাংশ, এটা একটা পাহাড়ের অবিক্ষিপ্তাংশ, এটা একটা অবিক্ষিপ্তাংশ, এটা একটা অবিক্ষিপ্তাংশ।
এটা এটা কিন্তু পাহাড়ের একটা অবিক্ষিপ্তাংশ, বাট এমন ভাবে একটার সাথে আর একটা কাছাকাছি এসেছে। এখানে দেখো একটা নদীও আছে, এখানে একটা দেখো নদী এসে পড়েছে, বাট এই নদীটা দেখো এই সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে না, তাই না? তার মানে এই অংশগুলো কি করেছে, ওই নদীটাকে আটকে দিয়েছে, লক করে দিয়েছে। তাই এটাকে আমরা কি বলবো, ইন্টারলুকিং স্পার বলবো। ওকে, হচ্ছে পার্বত্য উপত্যকার দুদিক থেকে উত্তল বাঁকগুলিতে পর্বতের অভিক্ষিপ্তাংশ বা স্পার নেমে এসে নদীর উজান দিকের অংশকে আড়াল করে এমন বাধা সৃষ্টি করে যে নদী এঁকে বেঁকে বয়ে চলে, মনে হয় শৈলশিরাগুলি যেন উপত্যকার পরস্পর সঙ্গে যুক্ত হয়েছে। এগুলিকে শৃঙ্খলিত বা আবদ্ধ শৈলশিরা বলে। ঠিক আছে, তো কি মনে হচ্ছে যে এই অংশটা আর এই অংশটার সাথে মনে হচ্ছে যে জুড়ে গেছে, বাট জুড়ে যায়নি। ওর একটা অংশ এইভাবে এগিয়ে এসছে, এর একটা অংশ এইভাবে এগিয়ে এসছে, বাট তাদের মাঝখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে, সেই নদীর প্রবাহপথটাকে আবদ্ধ করে দিয়েছে। তো এটাকে বলা হয় ইন্টারলুকিং স্পার বা শৃঙ্খলিত শৈলশিরা। এখানে একটা আছে উদাহরণ। আচ্ছা, র্যাপিড, র্যাপিড বা খরস্রোত, এটাও ইম্পর্টেন্ট। বলছে নদীর গতিপথে কঠিন আর নরম শিলা যদি পাশাপাশি উল্লম্ব হয়ে থাকে, তাহলে নদীর জল তীব্র স্রোতের মতো ধাপে ধাপে যদি নেমে আসে, ক্ষুদ্র আর স্বল্প দৈর্ঘ্যের এই জলপ্রপাতকে বলো র্যাপিড। এরকম ভাবে ধাপে ধাপে জলগুলো নেমে আসলো, এখান থেকে জল এখানে পড়লো, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। তো জলগুলো কি হবে, সিঁড়ির মতো ধাপে 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 নেমে আসবে বা নেমে আসে, তখন সেটাকে বলবো আমরা কি, র্যাপিড। ঠিক আছে, ছোট ছোট জলধারা, স্বল্প দৈর্ঘ্যের জলপ্রপাত। বলছে কঙ্গ নদীর উপর এরকম মোট 32টা র্যাপিড আছে, সেটাকে একসাথে বলা হয় লিভিং স্টোন জলপ্রপাত। ঠিক আছে, এটাকে একসাথে কি বলা হয় না, লিভিং স্টোন জলপ্রপাত বলা হয়, মনে থাকবে। আচ্ছা, জলপ্রপাত কাকে বলে, একদম সিম্পল জিনিস, এটা পারবে, আমি বলছি না। আচ্ছা, ভারতের ক্ষেত্রে ভারাহি নদীর কুঞ্চিকল হলো ভারতের উচ্চতম জলপ্রপাত। ভেনিজুয়েলার কারাও কারণী নদীর সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত বিশ্বের উচ্চতম। এইটাই উদাহরণগুলো পরীক্ষাতে আসতে পারে, উদাহরণগুলোকে কখনো কিন্তু ভুলবে না, উদাহরণগুলোকে গুরুত্ব দিয়ে মনে রাখবে। তাহলে ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি, কুঞ্চিকল জলপ্রপাত। কোন নদীতে আছে, ভারাহি। কোন রাজ্যে আছে, কর্ণাটক। কত মিটার উচ্চতা, 455 মিটার উচ্চতা। আর ভেনিজুয়েলার দেখো কারাও কারণী নদীর সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত, এটা বিশ্বের উচ্চতম, উচ্চতা কত, 979, 979 মিটার উচ্চতা। আর ব্রাজিলের ইগুয়াজু, সেটা হচ্ছে বিশ্বের বিস্তৃততম জলপ্রপাত, মানে অনেক চওড়া জায়গা দূরে জল কিন্তু নিচের দিকে নেমে আসে, বিস্তৃততম 2.7 কিলোমিটার চওড়া জায়গা দিয়ে উপর থেকে জল নিচের দিকে নেমে আসে। তাই বিস্তৃততম জলপ্রপাত যদি বলে, তাহলে ব্রাজিলের ইগুয়াজু, এটাই হচ্ছে বিশ্বের বিস্তৃততম জলপ্রপাত। ওকে, এখানে দুটো টার্ম আছে, এই যে কাসকেড আর হচ্ছে ক্যাটারাক্ট। দেখো ভালো করে, কাসকেডটা কি আর ক্যাটারাক্টটা কি। বলছে নদীপথে অসংখ্য ছোট বড় খরস্রোত সিঁড়ির মতো ধাপে ধাপে গড়ে ওঠে এবং লাফিয়ে লাফিয়ে নেমে এলে তাকে বলছে কাসকেড। জলগুলো সিঁড়ির মতো ধাপে ধাপে নামবে, বাট লাফিয়ে 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 নামবে, সেটাকে বলবো কাসকেড। ক্যাটারাক্টটা কি, বলছে বিপুল জলরাশি ফুলে ফেপে ভয়ঙ্কর রূপে যদি অতল গহ্বরে ঝাঁপিয়ে পড়ে, তখন তাকে বলা হয় ক্যাটারাক্ট। যেমন ভিক্টোরিয়া জলপ্রপাত হচ্ছে একটা ক্যাটারাক্টের উদাহরণ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, প্রপাতকূপ মানে হচ্ছে প্লাঞ্চ পুল। ঠিক আছে, মাঝে একটা কথা বলে দিচ্ছি, যে তোমরা যারা এরকম ভিডিও পেতে চাইছো, লাইভ ক্লাস পেতে চাইছো, পিডিএফ নোটস প্লাস মক টেস্ট এমসিকিউ এর ভিডিও পেতে চাইছো, তাদেরকে বলবো অবশ্যই গাজল সিভিল সার্ভিস যে একাডেমি আছে, সেই অ্যাপটাকে ডাউনলোড করে নাও। সেখানে তো কিন্তু সমস্ত কিছু এই জিনিসগুলো পেয়ে যাবে, নোট থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে, তারপর তোমার হচ্ছে লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও প্লাস লাইভ ক্লাস, তারপর তোমার হচ্ছে এরকম রেকর্ডেড ভিডিও, এর সাথে সাথে মক টেস্ট, সবকিছু সেখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এসএলএসটি 3 কে টার্গেট করে সেখানে মোট 3টা ব্যাচ চলছে, কেউ চাইলে যে কোনো একটা ব্যাচ নিতে পারো। অবশ্যই প্রথমে যদি তোমরা কেউ 1 নম্বর ব্যাচটা নিতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে আগে যোগাযোগ করো, তারপরে 1 নম্বর ব্যাচটাকে নিতে পারো। আচ্ছা চলো, প্রপাতকূপ। প্রপাতকূপ মানে হচ্ছে কি, প্লাঞ্চ পুল। বলছে জলপ্রপাতের পাদদেশে প্রবল জলস্রোত আর প্রস্তরখণ্ডের প্রচন্ড আঘাতে জলে ঘূর্ণি সৃষ্টির ফলে বুদবুদ ক্ষয়ের মাধ্যমে যে বিশালাকার হাড়ির মতো গর্ত তৈরি হয়, তাকে বলা হয় প্রপাতকূপ। মোট কথা, যে জলপ্রপাতের পাদদেশে যে গর্ত তৈরি হয় হাড়ির মতো, সেটাকে বলা হয় প্লাঞ্চ পুল। আর নদীর তলদেশে যে গর্ত তৈরি হয়, সেগুলোকে বলা হয় পট হোল বা মন্থকূপ। অনেক সময় কি হয় বলতো, অনেকগুলো লাইন দিয়ে দেয়, বাক্য দিয়ে দেয়, যে নিচের কোনগুলো সত্য কোনগুলো মিথ্যা, সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু দিতে পারে যে জলপ্রপাতের পাদদেশে যে গর্ত তৈরি হয় সেটাকে বলা হয় মন্থকূপ, তাহলে সেটা ভুল হবে। ঠিক আছে, তো জলপ্রপাতের পাদদেশে যে গর্ত তৈরি হয় সেটাকে বলা হয় প্রপাতকূপ। প্রপাতকূপ মানে হচ্ছে প্লাঞ্চ পুল। ঠিক আছে, প্রপাতকূপ মানে কি, প্লাঞ্চ পুল। আশা করি বুঝতে পেরেছ। মন্থকূপটা কি বললাম, যে নদীর তলদেশে গর্ত হবে, সেটা হচ্ছে মন্থকূপ। এরপর চলো বলছে মধ্য আর নিম্ন গতিতে
সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপ। ফার্স্ট হচ্ছে পলল শঙ্কু বা আরেকটা হচ্ছে পলল ব্যাজনী। ঠিক আছে, এই যে ছবিটায় দেখো, এই পাহাড়ি অঞ্চল থেকে নদী যখন হঠাৎ করে সমভূমিতে পড়ে, মানে নদীর উচ্চগতি আর মধ্যগতি এর যে জাংশন পয়েন্ট, অর্থাৎ পাহাড়ের পাদদেশ, একটা নদী এসে পাহাড়ের পাদদেশে যখন পড়ে তখন নদীর ঢালটা কমে যায়। নদীর ঢাল কমে যাওয়া মানে নদীর গতিবেগ কমে যাওয়া, গতিবেগ কমে যাওয়া মানে নদীর শক্তি কমে যাওয়া। তার ফলে নদী যেগুলো বহন করে নিয়ে যেত, সে নুড়ি কাকর বালি কাদা এগুলো কি করে নদীর ওই জাংশন পয়েন্টটাকে চারদিকে ছড়িয়ে দেয়। ছড়িয়ে দেওয়ার পরে সেখানে একটা ভূমিরূপ তৈরি হয়। তো সেটা যদি শঙ্কু আকৃতি হয়, ত্রিকোণাকার শঙ্কুর মতো দেখতে হয়, সেটাকে আমরা কি বলবো? পলল শঙ্কু বলবো। আর এই পলল শঙ্কুর মধ্য দিয়ে জলধারাগুলো যখন ভাগ হয়ে ভেঙে ভেঙে বেরিয়ে যাবে, তখন তাকে বলবো আমরা পলল ব্যাজনী। ঠিক আছে, তখন সেটাকে কি বলা হয়? না পলল ব্যাজনী বলা হয়। এর বিভিন্ন উৎপত্তির কারণ আছে, এইগুলো নোটসে তোমরা পেয়ে যাবে, পারলে দেখে নেবে। মোট কথা, উচ্চগতি আর মধ্যগতির সংযোগস্থলে যে ভূমিরূপটা হয় তার নাম হচ্ছে পলল শঙ্কু আর পলল ব্যাজনী। এটা কিন্তু সঞ্চয়জাত একটা ভূমিরূপ, বাট কোথায়? নদীর মধ্যগতিতে। ঠিক আছে, আচ্ছা, আঁকাবাঁকা গতিপথ মিয়েন্ডারিং। আঁকাবাঁকা গতিপথ মানে হচ্ছে মিয়েন্ডারিং বা মিয়েন্ডার। মোট কথা, নদী মধ্যগতিতে এরকম এঁকে বেঁকে যায়, মধ্য আর নিম্ন গতিতে এঁকে বেঁকে যায়। এই নদীর আঁকাবাঁকা গতিপথটাকে কি বলা হয়? মিয়েন্ডার বা মিয়েন্ডারিং বলা হয়ে থাকে। খারাপাড় ঢালুপাড় অলরেডি বলেছি, খারাপাড় ঢালুপাড় আবার আমি বলে দিচ্ছি। কেন বলছি বলতো? ইংলিশ টার্ম দিয়ে তোমাদেরকে ইন্টারভিউতে প্রশ্ন ধরে যে হোয়াট ইজ রিভার ক্লিফ, হোয়াট ইজ স্লিপ অফ স্লোপ। তাহলে এটা নদীর সাথে যুক্ত। তো বারবার দেখো, তার নদীর জল এদিক থেকে এসছে, এইখানটাতে দেখো আঘাত করছে জলরাশিয়া, তাই এখানে দেখো কি হচ্ছে বলতো? খারাপাড় তৈরি হয়েছে, খারাপাড়। তাই এটাকে বলা হয় কি? খারাপাড়টাকে কি বলা হয়? রিভার ক্লিফ। খারাপাড়টাকে আমরা কি বলবো? রিভার ক্লিফ। ঠিক উল্টা দিকে দেখো সঞ্চয় হয়েছে এই জায়গাটা। তো আমরা জানি নদীর একদিকে ক্ষয় করে একদিকে সঞ্চয় করে, নদীর একদিকে ভাঙে তো আর একদিকে গড়ে, তাই না? তো যেদিকে ক্ষয় করছে খারাপাড়, যেদিকে সঞ্চয় করছে ঢালুপাড়। ঢালুপাড়ে যে সঞ্চয়জাত পদার্থ সেটাকে বলা হয় পয়েন্ট বার বা বিন্দু চড়া বলা হয়ে থাকে। ঠিক আছে, টার্মগুলোকে অবশ্যই মনে রাখবে, রিভার ক্লিফ আর স্লিপ অফ স্লোপ। চলো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ আমরা সবাই জানি। তো এই এই যে জলধারাটা এখানে ছাড়া পড়েছে, এটা কোনো একটা সময় নদীরই অংশ ছিল। নদী এঁকে বেঁকে যেতে যেতে কোনো একটা অংশ কেটে বেরিয়ে যায়, অনেকটা ঘোড়ার খুরের মতো দেখতে, সেটাকে বলে অশ্বক্ষুরাকৃতি হ্রদ। উত্তরপ্রদেশে এগুলোকে পোড় বা তাল বলা হয়। আর আমাদের মুর্শিদাবাদের মতিঝিল, সেটা কিন্তু একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ। ওকে, তাহলে উড়িষ্যার মতিঝিল, মুর্শিদাবাদের মতিঝিলটা কি একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছো। প্লাবন ভূমিটা কি? ফ্ল্যাট প্লেন। ফ্ল্যাট প্লেনটা বললাম, এই যে ধরো বন্যার সময় নদী যতদূর পর্যন্ত জল নিয়ে যায়, টোটালটাকে আমরা কি বলবো? টোটালটাকে বলে রিভার ভ্যালি। একটু আগে দেখো বলেছিলাম, তার মানে জল কিন্তু এইটুক জায়গায় আছে, বাট নদী বন্যার ফলে এই পর্যন্ত জল চলে আসে, তাহলে এই টোটালটাকে আমরা কি বলবো? রিভার ভ্যালি বলবো। ঠিক আছে, তো এই যে এখান দিয়ে স্বাভাবিক বাঁধ তৈরি হয়, এখান দিয়ে স্বাভাবিক বাঁধ তৈরি হয়। তো বন্যার জল যতদূর পর্যন্ত যাবে, গিয়ে এখানে পলি বালি জমা হয়ে যে ভূমিরূপটা তৈরি করে, এই ভূমিরূপটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা প্লাবন ভূমি, বা এটাকে বলা হয় ফ্ল্যাট প্লেন বলা হয়। ওকে, আচ্ছা, স্বাভাবিক বাঁধটা কি বললাম? মধ্য আর নিম্ন গতিতে নদীর দুই তীরে বাঁধের মতো উঁচু হয়ে যে ভূমিরূপ তৈরি হয়, সেটাকে বলা হয় স্বাভাবিক বাঁধ। আচ্ছা, খাড়ি আর বদ্বীপ দুটো টার্ম ইম্পর্টেন্ট। খাড়ি মানে হচ্ছে এস্টুয়ারি, আর বদ্বীপ মানে হচ্ছে ডেল্টা, তাই না? তো এইখানে দেখো ছবিতে, এটা হচ্ছে এস্টুয়ারি। পয়েন্টটা কিরকম বলছে দেখো, ফানেল আকৃতি বলেছে। ঠিক আছে, তো বলছে নিম্ন গতিতে বদ্বীপহীন খুব চওড়া ফানেল আকৃতি নদী মোহনা। এটাও কিন্তু মোহনা, কিন্তু বদ্বীপ নাই, মানে চওড়া ফানেল আকৃতি, সেটাকে বলবো আমরা খাড়ি। খাড়ির মধ্যে দিয়ে জোয়ারের সময় লবণাক্ত জল নদীতে ঢোকে এবং ভাটার সময় বেরিয়ে যায়। খাড়িগুলি কিন্তু মৎস্যজীবীদের কাছে একটা গুরুত্বপূর্ণ সম্পদ। টেমস লাপলাটা নদীর খাড়ি অত্যন্ত গভীর বা চওড়া। সুন্দরবনের দুর্গাদুয়ানি খাড়ি কিন্তু আছে। আর রাশিয়ার ওব নদীর খাড়ি বিশ্বের দীর্ঘতম। তাহলে বিশ্বের দীর্ঘতম খাড়ির নাম কি? ওব নদীর খাড়ি। ঠিক আছে, আচ্ছা, এরপর ডেল্টা বা বদ্বীপটা কি আমরা সবাই কম বেশি জানি। তো ওটা আমি ডেল্টার কথা বলছি না, বাট যেটা তোমাদের জানতে হবে, গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপটা পৃথিবীর হচ্ছে বৃহত্তম বদ্বীপের উদাহরণ। বাট এরপর যেটা জানতে হবে ইম্পর্টেন্ট ডেল্টা থেকে, সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা অবশ্যই ইম্পর্টেন্ট, উদাহরণগুলো থেকে আসতে পারে। অনেক প্রকার আছে, একটা হচ্ছে ধনুক আকৃতি, ইংলিশে বলা হয় আর্কুয়েট ডেল্টা। একটা হচ্ছে তীক্রাগ্র, সেটা হচ্ছে কাসপেড ডেল্টা। একটা আছে পাখির পায়ের মতো, যেটা বলে বার্ডসফুট ডেল্টা। আর একটা আছে তোমার হচ্ছে এস্টুয়ারাইন ডেল্টা। এইগুলোকে জাস্ট উদাহরণটা মনে রাখবে। ধনুক আকৃতি দেখতে হবে,
গঙ্গা, ব্রহ্মপুত্র, নীল, পো, রোন, হুয়াংহো, এগুলো নদীর বদ্বীপ কিরকম দেখতে? সবটাই কিন্তু কি হয় বলতো, সবটাই হচ্ছে তোমার হচ্ছে ধনুক আকৃতি হয় বা আর্কুয়েট ডেল্টা হয়ে থাকে। এই যেটা ধনুকের মতো, ঠিক আছে, এটা হচ্ছে আর্কুয়েট ডেল্টা। তীক্ষ্ণাগ্র বা কাস্পেট ডেল্টা কিরকম? বলছে নদী মোহনাটি সমুদ্রের দিকে করাতের দাঁতের মতো তীক্ষ্ণ হবে, অগ্রভাগের মতো এগিয়ে থাকে, সেটাকে বলছে কাস্পেট বদ্বীপ। উদাহরণটা কেমন রাখবে? ইতালির তাইবার, স্পেনের রিও এব্রো, আর ভারতের হচ্ছে সুবর্ণরেখা নদীর বদ্বীপ কিন্তু এই তীক্ষ্ণাগ্র বদ্বীপের উদাহরণ। উদাহরণটাই পরীক্ষাতে এখান থেকে যদি আসবে, ঠিক আছে। চলো, পাখির পায়ের মতো বদ্বীপ, উদাহরণটা অবশ্যই আমরা জানি, মিসৌরি নদীর বদ্বীপ, সিন্ধু নদীর বদ্বীপ, আর হচ্ছে কৃষ্ণা নদীর বদ্বীপ কিন্তু পাখির পায়ের মতো বদ্বীপের মধ্যে পড়ছে। এস্টুয়ারাইন বদ্বীপ কি? শিন নদীর বদ্বীপ, রাইন নদীর বদ্বীপ, সেগুলো কিন্তু সব কি বলতো এস্টুয়ারাইন বদ্বীপের উদাহরণ, ঠিক আছে। তাহলে এই তোমাদের গেল এই রিভার থেকে। না আরো কিছু আছে, ইম্পর্টেন্ট একটা জিনিস বাকি আছে সুন্দরবন সম্পর্কে। আমি রিভারের সাথে এটাকে জুড়ে দিয়েছি, কেননা এর সাথে যুক্ত আছে। তো সুন্দরবনের উপর বিশ্ব জলবায়ুর পরিবর্তন কিছু প্রভাব আছে, দেখে নাও। সুন্দরবন বেশিরভাগ অংশ বাংলাদেশে আছে, তাই না? টোটাল আয়তনের দেখো কত বলছে, এটি হচ্ছে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এর 19% আছে ভারতে, আর 81% কোথায় আছে? না বাংলাদেশে আছে, ঠিক আছে। এইখানে দেখো প্রথম পয়েন্ট, 1927 সালে এটিকে সংরক্ষিত বনভূমি বা রিজার্ভ ফরেস্টের যে তকমা, সেটা তোমার হচ্ছে একদম বৈজ্ঞানিক ভাবে বা পার্মানেন্ট ভাবে সঠিকভাবে সুন্দরবনকে রিজার্ভ ফরেস্ট হিসাবে ঘোষণা করা হয় 1927 সালে। বাট ফার্স্ট টাইম ঘোষণা করেছিল কিন্তু 1879 সালে। তো 1879 সালে যা শ্রোতাকে বলেছিল যেটা একটা রিজার্ভ ফরেস্ট হওয়া দরকার, বাট কার্যকরীটা হয় একদম 1927 সাল থেকে। 1973 সালে প্রজেক্ট টাইগারের অধীনে সুন্দরবনকে টাইগার রিজার্ভ গঠিত করা হয়। মানে 1973 সালে সুন্দরবনকে কি ঘোষণা করা হয়? না এটা একটা টাইগার রিজার্ভ। তো পশ্চিমবঙ্গে এরকম টাইগার রিজার্ভ কয়টা আছে? পশ্চিমবঙ্গের টাইগার রিজার্ভ আছে কিন্তু দুটো, একটা আছে সুন্দরবন টাইগার রিজার্ভ, আর একটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে মোট দুটো টাইগার রিজার্ভ আছে। আচ্ছা, 1984 সালে সুন্দরবনকে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়। 1927 সালে একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। আর 1989 সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষণা করে, ঠিক আছে। আর 2019 সালে সুন্দরবনকে ওয়েটল্যান্ড বা সুন্দরবনকে রামসার সাইটের তকমা দেওয়া হয়, একটা জলাভূমি হিসেবে ঘোষণা করা হয় সুন্দরবনকে রিসেন্ট 2019 সালে। তো এইখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন হয়, বাট এসএলএসটি-তেও কিন্তু এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে সুন্দরবন সংক্রান্ত সংক্ষেপে আলোচনা। এরপর দেখবে তোমাদের যে নোট দেওয়া আছে যে ভারতের নিউমুড রেটিং, বাংলাদেশে এটা কি নামে পরিচিত? বাংলাদেশে বলা হয় দক্ষিণ তালপট্টি। তো এরকম রিভার থেকে বেশ অনেকগুলো ওয়ান লাইনারের কিছু শর্ট প্রশ্ন তোমরা নোটসে পেয়ে যাবে, সেগুলোকে তোমরা মুখস্থ করবে, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের ছোট্ট একটা ক্লাস টোটাল রিভার সিস্টেম থেকে। জিওমরফোলজি একটা গুরুত্বপূর্ণ পার্ট, ইজি পার্ট, তবুও অনেক সময় কোয়েশ্চেন কিন্তু চলে আসতে পারে। তো তোমরা এটাকে ভালো করে পড়ে নাও, তোমাদের কাছে যে ম্যাটেরিয়াল আছে সেটাকে একবার রিভিশন দাও, তাহলে কিন্তু এটা তোমাদের কমপ্লিট। এখান থেকে একটা প্রশ্ন আসুক বা দুটো আসুক, তোমরা আশা করি পেরে যাবে, ঠিক আছে। আর তোমরা কেউ যদি এই কোর্সটাকে নিতে চাও, আমি তো একটু আগে বললাম যে তোমরা আমার অ্যাপে চলে যাবে, অ্যাপটার নাম গাজল সিভিল সার্ভিস একাডেমি, সেখান থেকে তোমরা চাইলে এই কোর্সটাকে বাই করতে পারো। ধন্যবাদ সবাইকে।